নমস্কার, এই ভিডিওতে আমরা এলিমিনেশন রিঅ্যাকশন সম্পর্কে স্টাডি করব। প্রথমে দেওয়া আছে কম্পেয়ার E1 রিঅ্যাকশন। দেখো E1 রিঅ্যাকশন কার উপর ডিপেন্ড করবে? E1 রিঅ্যাকশন ডিপেন্ড করবে কার্বোক্যাটায়ন কতটা স্টেবল এইটার উপর, আর দ্বিতীয় হলো বেটার লিভিং গ্রুপের উপর। লিভিং গ্রুপ প্রপোর্শনাল টু কি হয়? সাইজ। ব্যাস, এই দুটো পয়েন্ট। তো প্রথমটার ক্ষেত্রে দেখো, এইখানটা যদি ক্লোরিন বেরিয়ে যায় তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হবে এই জায়গাটা, এবং এই কার্বোক্যাটায়নে দেখো একটা গ্রুপ, দুটো গ্রুপ, তিনটে গ্রুপ আছে, মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখানে যদি সিএলটা বেরিয়ে যায়, কার্বোক্যাটায়ন তৈরি হবে এই জায়গাটা। কটা গ্রুপ আছে? একটা গ্রুপ, দুটো গ্রুপ আছে। এটার কাছে যদি বেরিয়ে যায়, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে এই জায়গাটা। কার্বোক্যাটায়ন যেখানে তৈরি হচ্ছে দেখো একটা গ্রুপ অ্যাটাচ আছে, তার মানে এটা 1 ডিগ্রি, দুটো গ্রুপ আছে 2 ডিগ্রি, এটা হলো 3 ডিগ্রি। আমরা জানি 3 ডিগ্রি সব থেকে বেশি স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর হলো 1 ডিগ্রি। তাহলে সেদিক থেকে দেখতে গেলে এটা 1 নম্বরে, তারপরে এইটা, তারপরে এইটা। নেক্সট কোশ্চেনে দেখো, এটার ক্ষেত্রে লিভিং গ্রুপ দেখো আলাদা, এটা ক্লোরিন, এটা আয়োডিন, এটা আয়োডিন। আমি কি বলেছি? লিভিং গ্রুপ যত ভালো হবে E1 রিঅ্যাকশন তত বেটার হবে। তাহলে ক্লোরিনের থেকে আয়োডিন বেশি, তার মানে এটা থার্ডে চলে গেল, এটা ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে কম্পিটিশন হবে। দুজনের ক্ষেত্রেই আয়োডিন, কিন্তু দেখো এটার ক্ষেত্রে যদি এটা বেরিয়ে যায় তাহলে এখানে প্লাস চার্জ হচ্ছে, যেখানে একটা গ্রুপ অ্যাটাচ আছে, মানে 1 ডিগ্রি। কিন্তু যদি এটা বেরিয়ে যায়, এখানের ক্ষেত্রে প্লাস চার্জ হচ্ছে এই জায়গাটা, কটা গ্রুপ অ্যাটাচ আছে? একটা, দুটো, তিনটে গ্রুপ অ্যাটাচ আছে, মানে এটা কত হচ্ছে? 3 ডিগ্রি। ঠিক কিনা? তাহলে 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রিটা বেশি স্টেবল। সেই কারণে এটা হলো ফার্স্ট পজিশনে থাকবে, এটা হলো সেকেন্ড পজিশনে থাকবে, এবং এটা থার্ড পজিশনে থাকবে। পরেরটা বলেছে E2 রিঅ্যাকশন। E2 রিঅ্যাকশন কার উপর ডিপেন্ড করে? E2 রিঅ্যাকশন ডিপেন্ড করবে, একটা হলো লেস স্টেরিক এফেক্ট, SN2 রিঅ্যাকশনের মতন লেস স্টেরিক। 2 নম্বর হলো লিভিং গ্রুপ কত ভালো হবে, লিভিং গ্রুপ প্রপোর্শনাল টু সাইজ, তাই তো। আর 3 নম্বর হলো কতটা ভালো বেস। এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো, প্রথমেরটা ক্ষেত্রে E2 রিঅ্যাকশন খেয়াল করে দেখো, এইটার ক্ষেত্রে যে কার্বনটার সঙ্গে ক্লোরিন আছে দুটো গ্রুপ অ্যাটাচ আছে, আর এটার ক্ষেত্রে দেখো যে কার্বনের সঙ্গে ক্লোরিন আছে দেখো তিনটে গ্রুপ অ্যাটাচ আছে, তার মানে এটা স্টেরিক এফেক্ট বেশি, এবং স্টেরিক এফেক্ট বেশি হলে E2 রিঅ্যাকশন কম হবে। তাহলে E2 রিঅ্যাকশন কোনটা ভালো হবে? প্রথমেরটা ভালো হবে। ক্লিয়ার? দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, যে কার্বনটা ক্লোরিন আছে দেখো এরকম দুটো বড় বড় সাইক্লোহেক্সেন রিং অ্যাটাচ আছে, আর এখানে দেখো দুটো CH3 অ্যাটাচ আছে। তাহলে কোথায় স্টেরিক এফেক্ট বেশি বলো? নিশ্চয়ই বলবে এটার ক্ষেত্রে স্টেরিক এফেক্ট বেশি স্যার। আর স্টেরিক এফেক্ট বেশি হলে E2 রিঅ্যাকশনটা স্লো হয়, তার মানে E2 রিঅ্যাকশন সেকেন্ড কম্পাউন্ডের বেটার হবে। নেক্সট কোশ্চেন বলেছে 2-ব্রোমোপেন্টেন রিয়াক্ট উইথ NaOH মেজর প্রোডাক্ট কোনটা? তাহলে 2-ব্রোমোপেন্টেন, তাহলে এখানে ব্রোমিন দিলাম, 2-ব্রোমোপেন্টেন এটা। এবার দেখো ব্রোমিনটা যে কার্বনে থাকে সেটা হলো আলফা কার্বন, এখানে দেখো বিটা কার্বন দুটো আছে, এটা একটা বিটা কার্বন, এটা একটা বিটা কার্বন, তার মানে দুটো সাইড দিয়ে হবে। একবার এখানকার সাইড দিয়ে হলো NaOH ওই যে OH মাইনাসটা এখানে গিয়ে অ্যাটাচ করলো, এটা বন্ডটা এখানে পড়লো, এটা বেরিয়ে গেল, তাহলে CH2 ডবল বন্ড CH2 এটা একটা তৈরি হলো। আর একটা পসিবিলিটি কী আছে, এখানকার যে হাইড্রোজেন আছে OH মাইনাসটা হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা পড়বে আর ব্রোমিনটা বেরিয়ে যাবে, তাহলে তখন দেখতে কেমন হবে? CH3CH, এটা এখানে পড়েছে তাই তো, CH2CH3, তা দুটো প্রোডাক্ট ক্লিয়ার। এবার আমাকে কি দেখতে হবে? আমাকে দেখতে হবে যে হাইপার কনজুগেশন কোনটা করছে। ডবল বন্ডের পাশের কার্বনটা হলো আলফা কার্বন, তার মানে এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে দুটো। এটা হলো ডবল বন্ডের কার্বনের পাশের কার্বনটা আলফা কার্বন, এখানে আলফা হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 3টে, আর এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে দুটো, তার মানে আলফা হাইড্রোজেন টোটাল হচ্ছে 5টা। আলফা হাইড্রোজেন যত বেশি তত হাইপার কনজুগেশন বেশি, তত স্টেবিলিটি বেশি, তার মানে এইটা হবে তোমার কাছে মেজর, এবং এটা তোমার কাছে কী হবে? মাইনর প্রোডাক্ট। ক্লিয়ার? অসুবিধা হলে বলো, নাহলে আর একবার পোর্শনটা দেখে নাও, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে দিয়েছে দেখো, এই কম্পাউন্ডটা ফাইনাল মেজর আর মাইনর প্রোডাক্ট। দেখতেই পাচ্ছ এখানে লিভিং গ্রুপটা বড় সাইজ, তার মানে আমার কাছে লিভিং গ্রুপ বড় হলে কি হয়? সেট-জেব রুল হয়। তাহলে আমার কাছে দুটো অপশান এখানে পড়ে রয়েছে, ভালো করে থাকা, এটা প্লাস CH3 CH2 CH3, দুটো অপশান পড়ে রয়েছে।
একটা হলো তার পাশের বিটা কার্বন কোনটা, এই নাইট্রোজেনটা যে কার্বনে অ্যাটাচ আছে আলফা, তার পাশের কার্বন বিটা, এখানকার হাইড্রোজেন দিয়ে হতে পারে, বোল্ট করছে, এখানকার হাইড্রোজেন দিয়ে হতে পারে। আর একটা দেখো নাইট্রোজেনটা অ্যাটাচ আছে যে কার্বনে, তার পাশের কার্বন এইটা, তার মানে এখানকার হাইড্রোজেন দিয়ে হতে পারে। দুটো পসিবিলিটি রয়েছে। তো দুটো পসিবিলিটি আমি দুবার প্রোডাক্টটা করে দেখাচ্ছি, নইলে এক জায়গায় করলে হয়তো গুলিয়ে যেতে পারে তোমার। তো এটা করে দেখাচ্ছি। তাহলে OH মাইনাস প্রথমে কি করবে, এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়লে এটা বেরিয়ে গেল, তাহলে কেমন দেখতে হচ্ছে, এখানে ডবল বন্ড। ঠিক। আর একটা কী হচ্ছে, আর একটা হচ্ছে OH মাইনাস কী করবে, এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, এটা খুলে যাবে, তাহলে এই জায়গাটা কেমন দেখতে হয়, CH2 ডবল বন্ড CH2। এবার দেখো যার আলফা হাইড্রোজেন বেশি হয় তার ক্ষেত্রে সেট জেব রুলের ক্ষেত্রে, যেহেতু এটা সেট জেব হচ্ছে, কী করে বুঝলাম সেট জেব রুল, লিভিং গ্রুপটা বড় সাইজ। সেট জেব রুলের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন যার বেশি হয় সেটা হবে মাইনর, মানে কম তৈরি হয়। তাহলে CH2 এটা আলফা হাইড্রোজেন, এগুলো তো ডবল বন্ডের পাশের কার্বন হাইড্রোজেনটা আলফা হাইড্রোজেন বলে, তার মানে আলফা হাইড্রোজেন হচ্ছে 4টে। আর এটার ক্ষেত্রে দেখো এই ডবল বন্ডের কার্বন পাশে কোনো কার্বন নেই, পাশে কোনো কার্বন নেই, তার মানে আলফা হাইড্রোজেন হচ্ছে 0। তাহলে আলফা হাইড্রোজেনের 4টে, যেহেতু সেট জেব রুল হচ্ছে তাই এটা হবে মাইনর আর এটা হবে মেজর। আর যদি তোমার কাছে এই কোশ্চেনটাই যদি সরি এটা সেট জেব না, এটা হবে হবম্যান রুল। লিভিং গ্রুপ বড় হলে সেটা হয় হবম্যান রুল। ঠিক আছে, হবম্যান রুল। হবম্যান রুলের ক্ষেত্রে যার আলফা হাইড্রোজেন বেশি থাকে সেটা হয় মাইনর, আর যার আলফা হাইড্রোজেন কম থাকে সেটা হবে মেজর। ঠিক আছে, এটা হলো হবম্যান রুল। আবারও বলছি, সেট জেব রুল কোনটা ছিল, এই যে এই কোশ্চেনটা যেটা ছিল সেট জেব রুলের ক্ষেত্রে, সেট জেব রুলের ক্ষেত্রে কী হয়েছিল, যার আলফা হাইড্রোজেন বেশি, দেখো এর আলফা হাইড্রোজেন 5টা ছিল, সেটা হয়েছিল মেজর, আর আলফা হাইড্রোজেন যার কম সেটা হয়েছিল মাইনর। কী করে বুঝলাম এটা তোমার কাছে সেট জেব আর এটাও তোমার কাছে হবম্যান না? লিভিং গ্রুপটা যদি বড় সাইজ না হয়, খুব বড় না হয়, তখন সেটা হবে সেট জেব, আর লিভিং গ্রুপটা যদি বড় সাইজ হয় তখন হবে হবম্যান। এই হবম্যান এবং সেট জেবের উপর সেপারেট একটা ভিডিও আছে, যদি ডাউট থেকে থাকে সেই ভিডিওটা একবার দেখে নিলে তুমি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা শুরুতে একটু ভুল লিখেছিলাম, যেহেতু লিভিং গ্রুপ বড় তাই এটা হবে হবম্যান রুল। ক্লিয়ার? তারপরে কোশ্চেনটা দিয়েছে অ্যালকোহলিক কেউজ দেওয়া আছে, দিলে এটা কী তৈরি হবে। তাহলে প্রথমে দেখো এই কম্পাউন্ডটাকে নিচ্ছি, খেয়াল করে দেখো, যেহেতু অ্যালকোহল দেওয়া আছে, অ্যালকোহল থাকলে কী হবে, তোমার কাছে E1 রিয়াকশান করবে, তাই তো, পোলার প্রোটিক। তাহলে বিআরটা বেরিয়ে গেলে এটা কী হচ্ছে, CH2 প্লাস, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, একটা গ্রুপ অ্যাটাচ আছে, পাশ থেকে একটা হাইড্রোজেন এখানে মাইগ্রেট করে এলো, তাহলে এখানে প্লাস হচ্ছে, এটা কত ডিগ্রি, 3টে গ্রুপ আছে মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। নেক্সট স্টেপে কী হবে, যেখানে কার্বোক্যাটায়ন হয় তার পাশের হাইড্রোজেনটা এখানে পড়লে এটা তৈরি করছে, এটা হলো মেজর প্রোডাক্ট। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে আসছি, তারপরে বলেছে এইটাকে অ্যালকোহলিক কেউইচ ইথানলের মধ্যে দিলে কী হবে। তাহলে বুঝতেই পারছো ইথানলের মধ্যে দেওয়া আছে পোলার প্রোটিক, তার মানে এটা E1 রিয়াকশান। তাহলে E1 রিয়াকশানে প্রথমে দেখো আমি করছি, আমি একটা স্টেপ করছি, বাকি স্টেপগুলো করবো না, ভালো করে দেখবে। এখানে CH2Cl, এখানে CH2Cl এরকম রয়েছে। প্রথমে দেখো Cl বেরিয়ে গেল, তাহলে বেরিয়ে গেলে কি তৈরি করবে, এখানে CH2 প্লাস তৈরি করবে, আর এখানে যেমন CH2Cl, এখানে CH2Cl আছে তেমন থাকবে। এবার দেখো আমি তোমাকে বলেছিলাম রিংয়ের পাশের কার্বনে যদি কোনো প্লাস হয়, রিংয়ের বাইরে পাশের কার্বনে যদি কোনো প্লাস হয়, তখন রিংটা এক্সপ্যানশান হয়, বড় হয়। তাহলে এই গ্রুপটা মাইগ্রেট করে এখানে চলে আসবে, তাহলে 3 মেম্বার রিংটা এখন কত মেম্বার রিং হচ্ছে, 4 মেম্বার রিং হয়ে যাচ্ছে। এটা মাইগ্রেট করে গেছে, তার মানে এর সঙ্গে এটা জোড়া লাগছে, এর সঙ্গে বেসিক্যালি এটা জোড়া লাগছে, তাই তো। তাই এই কার্বনটা প্লাস হচ্ছে, এই কার্বনটাকে এই জায়গাটা দেখাচ্ছে প্লাস, তাহলে এটা কি হচ্ছে CH2Cl এটা হচ্ছে। ঠিক, এবার প্লাস যেটা হয়েছে পাশের কার্বনের হাইড্রোজেনটা, এই যে তোমার কাছে কেউইচ নিয়েছো, পাশের কার্বনের হাইড্রোজেনটা এরম নেবে, এইটা এখানে পড়বে, তাহলে কি হবে, এখানে একটা ডবল বন্ড তৈরি হলো। কী করে করলাম বুঝেছো? যদি বুঝে থাকো একই রকমভাবে এইটার করবে, একই রকমভাবে এইটার করবে,
করে দেখবে, আলটিমেটলি দেখবে তোমার কাছে বেঞ্জিন আসছে। মেকানিজমটা নিজে করো। এই স্টেপটা আমি ছেড়ে দিলাম, যদি অসুবিধা থাকে আমি নিশ্চয়ই তোমাকে করিয়ে দেবো, তুমি আমাকে বলবে, নিশ্চয়ই করে দেবো। বুঝতে পেরেছো? একই রকমভাবে করবে, নিজে ট্রাই করো দেখি, ঠিক আছে? তারপরে কোশ্চেন আসছে, বলেছে কম্পেয়ার E2 রিয়াকশানে এইটা এবং এইটা বেস 2 ব্রোমো বিউটেনে E2 রিয়াকশানে। দেখো আমি একটু আগেই বলেছিলাম E2 রিয়াকশান কার উপর ডিপেন্ড করে, E2 রিয়াকশান যতটা বেসের পাওয়ার আছে তত E2 রিয়াকশান ফাস্ট হয়। তাহলে এই দুটো বেসের মধ্যে একটু কম্পেয়ার করে দেখি। তা বেসের মধ্যে যদি কম্পেয়ার করো, দেখো একটা হলো CH3O মাইনাস, আর একটা হলো এইটা। তাহলে তুমি দেখো দ্বিতীয় যে প্রথম যে কম্পাউন্ডটা আর দ্বিতীয় কম্পাউন্ডের মধ্যে তিনটে গ্রুপ, তিনটে প্লাস আই ইফেক্ট আছে। তাহলে যত বেশি প্লাস আই ইফেক্ট থাকে এই অক্সিজেনের নেগেটিভ চার্জের ডেনসিটি হাই হয়, আর ডেনসিটি যত হাই হবে তত কী হবে, বেসিসিটি তার বেশি হয়। বুঝেছ? তাহলে এই দুটো কম্পাউন্ডের মধ্যে কোনটা বেশি বেস? এইটাকে বলতে পারি কি মোর বেসিক, বেশি পরিমাণে বেসিক হবে। আর যত বেশি বেসিক হবে তত E2 রিয়াকশান কী হবে, ফাস্ট হবে। তার মানে এটা হবে ফাস্টেস্ট রিয়াকশান। ঠিক আছে? তারপরে কোশ্চেন, কম্পেয়ার SN2 রিয়াকশান, এইটা এবং এইটা দেওয়া আছে। ঠিক আছে? তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো খেয়াল করে, আচ্ছা SN2 রিয়াকশান কার উপর ডিপেন্ড করে না, লেস স্টেরিক, পয়েন্টগুলো আবার বলি, লেস স্টেরিক এফেক্ট থাকতে হবে। 2 নম্বর, লিভিং গ্রুপটা লার্জ হতে হবে। দেখো স্টেরিক এফেক্ট এখানে সেম, দুটোই CH3, লিভিং গ্রুপ দুটোই ক্লোরিন, তাই লিভিং গ্রুপ দিয়ে অ্যান্সার হবে না। আর 3 নম্বর হলো, 3 নম্বর যে পয়েন্টটা সেটা হলো নিউক্লিওফিলিসিটি হাই হতে হবে। নিউক্লিওফিলিসিটি কখন বেশি হয় না, নিউক্লিওফিলিসিটি সাইজের সঙ্গে বেশি হয়। তাহলে তুমি দেখো প্রথমটার ক্ষেত্রে Br মাইনাস, তারপরটার I মাইনাস, এই দুটো দিয়ে রিয়াকশান হচ্ছে। তাহলে Br মাইনাস এবং I মাইনাসের মধ্যে কে বড়? I মাইনাস বড়। তার মানে I মাইনাসের নিউক্লিওফিলিসিটি বেশি। তার মানে বলতে পারি NaI এর যে I মাইনাস বেশি হবে Br মাইনাসের থেকে। কেন? আইটা কি আছে, লার্জ ইন সাইজ, বড় সাইজ হয়, তারপর নিউক্লিওফিলিসিটি বেশি। আর নিউক্লিওফিলিসিটি বেশি হলে তোমার কাছে SN2 রিয়াকশান ফাস্টেস্ট হবে। তার মানে এটার ক্ষেত্রে SN2 রিয়াকশান কী হবে বলো, ফাস্টেস্ট হবে, তাড়াতাড়ি হবে। ঠিক আছে? এবার এটা যে SN2 রিয়াকশান কী করে বুঝলাম না, এই যে সলভেন্টের দিকে তাকিয়ে দেখো OH গ্রুপ নেই, তার মানে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট কী করে, আমার কাছে SN2 রিয়াকশান করে। ঠিক? তো এই ছিল আমাদের প্র্যাকটিস সেটের কোশ্চেন। এমন টাইপের কোশ্চেন আমাদের বিভিন্ন পরীক্ষাগুলোতে আসে, যদি একটু ভালো করে প্র্যাকটিস করি তাহলে কোশ্চেনগুলো আমরা খুব সহজেই অ্যান্সার করে দিতে পারবো। ভালো করে দেখো, তাও যদি অসুবিধা হয় নিশ্চয়ই হেল্প করবো। আর যদি কোনো কনসেপ্টে যদি সমস্যা হয়, যেমন সেট-জেপ-হফম্যান রুল বা E1 E2 থেকেই যদি তোমার কনফিউশন থাকে, একটা SMS করবে, আমি নিশ্চয়ই তোমাকে তার রিলেটিভ ভিডিও আমি তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে? তো এই ছিল আমাদের পড়াশোনা আজকে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। থ্যাংক ইউ।